গত কয়েক বছর ধরে আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটের একটা নিয়মিত দৃশ্য এইটা যে বিজয় প্রতি বছর প্রচুর রান করবে, জাতীয় দলে ঠিক মতো ডাক পাবে না, এবং আমরা খুব অল্প কয়জন, একদম হাতে গোনা অল্প কয়জন যে যেখানে পারি আমরা বলবো যে বিজয়ের প্রতি অন্যায় হচ্ছে, বিজয়কে টেস্ট দলে নেওয়া উচিত। সেই বলাটা বেশিরভাগই স্রোতের বিপক্ষে ছিল। আজকে এই যখন কথা বলতেছি তখন বিজয় এটা প্রুভ করে দিতে পারছেন যে আমরা যে কয়জন তার পক্ষে কথা বলছি তারা সবাই ভুল ছিলাম। অ্যাকচুয়ালি এই যে পুরো দেশ বলছে যে বিজয় ডোমেস্টিক লেজেন্ড, বিজয় ইন্টারন্যাশনালে পারবে না, সেইটাকেই বিজয় সত্যি প্রমাণ করলেন। এখন সেই জায়গাটায় আমরা মিথ্যা প্রমাণিত হয়েছি, আমি ব্যক্তিগতভাবে মিথ্যা প্রমাণিত হয়েছি, এটা খুব বড় কোনো দুঃখের ব্যাপার না। বড় দুঃখের ব্যাপার হচ্ছে বিজয় এটা করার ভেতর দিয়ে যেটা করলেন, এই যে ভুলটা, নিজেকে ভুলটা প্রমাণ করলেন, করতে গিয়ে আসলে একটা প্রসেসকে শেষ করে দিলেন। এখন আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে কারো পক্ষে, এই যে অমিত বা অন্য যারা প্রচুর রান করতেছে, কারো পক্ষে আর কথা বলা খুব কঠিন হবে। কোনো তরুণ ব্যাটসম্যান শত শত রান করবে, স্কোর লিড করবে, তারপরেও তাকে যদি দলে না নেওয়া হয় আমরা অ্যাডভোকেসি আর করতে পারবো না। কেউ অ্যাডভোকেসি করতে পারবে না। অ্যাডভোকেসি করতে গেলেই সামনে ওই উদাহরণ আসবে, বলা হবে যে দেখছি না, এই যে বিজয় এত রান করে এসে কি করছে, ও তো পা নড়ে না, ও তো অফ স্টাম্পের বাইরে বলের লাইনে যেতে পারে না। এই যে আমাদের ডোমেস্টিকের কোনো দাম নাই, আসলেও আমাদের ডোমেস্টিকের কোনো দাম নাই। এখন কেন এই ব্যাপারটা হয় সেটা সামান্য একটু আলোচনা করব। সেই আলোচনা আসলে অনেক বিস্তারিত, এগুলো আসলে পডকাস্ট করে লম্বা সময় ধরে একটু বিশেষজ্ঞ কাউরে নিয়ে আলোচনা করতে হবে যে কেন এগুলো হচ্ছে, কেন আমাদের ডোমেস্টিক থেকে আদৌ কিছু আসতেছে না। কিন্তু মূল যে ক্ষতিটা করলেন বিজয়, সেটা একটা তো যে ভবিষ্যৎ তারকাদের ক্ষতি করলেন, আর একটা হচ্ছে আমাদের এখানে যারা ডোমেস্টিকে পারফর্ম করছেন এর আগে, আমাদের তুষার, নাইম, সকলের রেপুটেশন আসলে নষ্ট করে দিলেন। তো বিজয়ের এই ইফেক্টটা, এটাকে আমি বলতেছি যে বিজয়ের ইফেক্ট, বাটারফ্লাই ইফেক্ট, সেই ইফেক্টটা নিয়ে আজকে একটু আলোচনা করি। এই গল টেস্টে বিজত সুযোগ পাওয়ার কথা ছিল না, গল টেস্টে একটু অন্যরকম ফরমেশন নিয়ে নামার কথা ভাবছিল বাংলাদেশ দল। ওপেনিংয়ে যাওয়ার কথা ছিল শান্ত আর সাদমানের। সেক্ষেত্রে সমস্যা হলো হচ্ছে মিরাজ অসুস্থ হয়ে পড়লেও আমাদের 7 নম্বরটা তাহলে ভ্যাকান্ট হয়ে যায়। তখন উপায় ছিল যে অঙ্কন রে ঢুকায় দেওয়া। অঙ্কন রে না ঢুকায় ম্যানেজমেন্ট ডিসিশন নিলে ওকে ট্র্যাডিশনালি যাই আমরা, বিজয় আর সাদমান ওপেন করুক, মানে বিজয় একটা লাইফ লাইন পেলেন। অ্যাকচুয়ালি বিজয় যখন আবার টেস্টে ডাক পেলেন, যে একটা 39 রানের ইনিংস খেলছিলেন, ওটাও কিন্তু খুবই স্ট্রাগলিং ইনিংস ছিল। স্টিল আমরা সবাই ধরে নিচ্ছি যে এটা অনেকদিন পরে ফিরছে, হয়তো একটু মেন্টালি মানায় নিতে সমস্যা হচ্ছে, কারণ স্টিল আমি বিশ্বাস করি প্রবলেমটা যত না টেকনিক্যাল তার চেয়ে বেশি মেন্টাল, তার চেয়ে বেশি অ্যারোগেন্স, ইগনোরেন্সের, সেটা বলতেছি। সেই কারণে আমি ভাবছি যে একটু সময় লাগবে, ওকে একটা লাইফ লাইন যদি পেত, ফলে শ্রীলঙ্কাও খেলুক, এটা আমি প্রবলভাবে চাচ্ছিলাম। তারপরে আবার যে ফরমেশনের কথা শুনলাম, যে 11 ভাবতেছে বাংলাদেশ, সেখানে আবার কথা বলার কিছু ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ঐশ্বরিকভাবে সে একটা লাইফ লাইন পেল, মানে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়টাই অসুস্থ, ফলে সে দলে ঢুকে গেল। এরকম ক্ষেত্রে রূপকথা বা ক্রিকেট রূপকথা হলে আমরা যেটা আশা করতে পারতাম যে বিজয় একটা গ্রেডি ইনিংস খেলবে, ওখানে দাঁত কামড়ায় একটা 100 করে আসবে, একটা সেঞ্চুরি করে আসবে, আমাদের খুব আমরা বাহবা নিতে পারবো যে এই বিজয়ের জন্য কথা বলছিলাম। আলটিমেটলি সে তো আমাদের কতল করে দিছে একদম, আর এখানে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু সে কি হয়েছে দেখেন, কি স্ট্রাগলটা করছে। এই স্ট্রাগলটাকে আপনি সাদা চোখে শুধু টেকনিক্যাল বলে ভাবতে পারেন, যে ওর ফ্রন্ট ফুট তো নড়ে না। এটা কি আজকে নড়ে না? ওর ফ্রন্ট ফুট নড়ে না সেই ও যখন পিচ্ছি ছিল, ওর যখন বয়স 15-16, সেই বয়স থেকে। এবং এই জ্যাম ফ্রন্ট ফুটের কারণে সে অফ স্টাম্পের উপরের এবং অফ স্টাম্পের বাইরের বল বের হয়ে গেলেও খেলতে পারে না, ঢুকলেও খেলতে পারে না, ঢুকলে আর মুভ করতে পারে না, মুভ করে অ্যাডজাস্ট করতে পারে না নিজেকে, আর বেরোনো বলে লাইনে যেতে পারে না, ফলে খোঁচা দেয়, এভাবে ব্যাট বাড়ায় ফেলে। এটা হচ্ছে তার একদম বেসিক সমস্যা। কিন্তু কথা হচ্ছে এইসব জেনেও তো আমরা তার অ্যাডভোকেসি করছি যে না, বিজয় এসব সত্ত্বেও রান পেতে পারে ইন্টারন্যাশনালে। কেন করছি? কারণ এর চেয়ে অন অর ফুটওয়ার্ক নিয়ে টেস্টে রান করার বহু নজির আছে। খুব সফল সফল ব্যাটসম্যান আছেন যারা রীতিমতো টেস্টে ট্রিপল সেঞ্চুরি মেরে গেছেন। এর চেয়েও সলিড ফুটওয়ার্ক, সলিড মানে ভালো ফুটওয়ার্ক বলতেছি না, মানে একদম শক্ত হয়ে থাকে পা জায়গায়, ফ্রন্ট ফুট একদমই নড়ে না, তারা ওটা কাভার করছেন। তারা চোখ দিয়ে কাভার করছেন, মানে আই সাইড ভয়ঙ্কর, যে হ্যান্ড আই কম্বিনেশন খুব মারাত্মক, মাসেল খুব ভয়ঙ্কর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ক্রিকেট বলের সঙ্গে কোনো অ্যারোগ্যান্স বা ইগনোরেন্স দেখাতে যান নাই।
কেন? এটা কেন বললাম? অ্যারোগ্যান্সের প্রশ্ন কেন আসতেছে? প্রশ্ন হচ্ছে যে কোন বল মারবো, কোন বল মারবো না। সোজা ভাষায় শর্ট সিলেকশন। শর্ট সিলেকশনটা যদি আপনি প্রপার করতে পারেন যে এই শটটা আমার দিয়ে হয়, এই শটটা আমার দিয়ে হয় না, অ্যাজ আমার ফ্রন্ট ফুট নড়ে না, আমার যেটা ইনকামিং ডেলিভারি ওর দেখেন, ওর সার্ভাইভাল কোশ্চেন শুধুমাত্র কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে থেকে ইনকামিং ডেলিভারি ওর ফ্রন্ট ফুটের কারণে, এবং সেটা কিন্তু সার্ভাইভ করেও যায়। ফলে টেকনিক করে খায় ফেলে তা কিন্তু না, ওরা খায় আসলে শর্ট সিলেকশন। ও কোন শটটা করলে রান পাবে, কোন শটটা করলে রান পাবে না, এটা তো জানার কথা এতকাল খেলার ফলে। সমস্যা হচ্ছে কি, ও ভাবে যে এইটা কোনো সমস্যা না। ঘরোয়া ক্রিকেটে যেহেতু আমি এরকম শট করে ওই অফ স্টাম্পের বাইরে এরকম চালায় চার মারি, এখানেও মারবো, ওই রেসপেক্টটা দিতে হয়, ওই রেসপেক্টটা করতে হয়। যারা ফুটওয়ার্ক ছাড়া এই পর্যায়ে খেলছে, ট্রিপল সেঞ্চুরি মারছে, প্রত্যেকে ওই রেসপেক্টটা করছে। আপনি তো টেস্ট খেলতে আসছেন, আপনি আপনার জোনে বল পাবেন, একটু ওয়েট করেন। আপনার কি দরকার ভুল শট সিলেকশন করার, কি দরকার বল চেস করার? এই যে সমস্যাটা হয়, এটা হচ্ছে মাইন্ডসেটের। এই জায়গাটায় আমার প্রত্যাশা ছিল যে এত কাল ধরে খেলতেছে এবং এত রান করতেছে, দেখেন লাস্ট সিজনেও সে ফার্স্ট ক্লাসে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। এছাড়া গত 5-6 সিজন যদি আপনি দেখেন, প্রত্যেকবারই সে টপ ফাইভে তো থাকছে, বেশিরভাগবার 1-2 নাম্বারে থাকছে রান স্কোরিংয়ে। তাহলে এত রান করতেছে, তার তো এইটুক বিবর্তন হওয়ার কথা। টেকনিকে উন্নতি হয়ে গেছে রাতারাতি, এটা আমরা কেউ আশা করি না। এটা আমার ধারণা বিজয়ও আশা করে না যে তার আর টেকনিকে ওই উন্নতিটা হবে। ফ্রন্ট ফুটের ওই মুভমেন্ট, টো পজিশন, ওই যে সিমেন্টে আটকানো পা, এটা আর ঠিক হবে না। যেটা ঠিক হতে পারতো সেটা হচ্ছে শর্ট সিলেকশন বেটার হওয়া, নিজেকে অনেক রিল্যাক্স করা এবং লিবারেল করা, যে আমি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছি, যে কোনো বোলিং সামলানোর জন্য তৈরি আছি। ওকে, ও টানা অফ স্টাম্পের বাইরে বল করতেছে, আমি টানা বল লিভ করে যাব। এখন এই জিনিসটা সে পারলো না, এই জিনিসটা সে পারলো না, সে নিজেকে খাপ খাওয়াইতে পারলো না। এটার ফলে যে একটা মহা সর্বনাশ হলো, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে কঙ্কালটা সেটা ওপেন হয়ে গেল। এটা তো আমরা এমনি অনেক আগে থেকে জানি। দেখেন, আমি সবসময় বলি যে আম জনতা কখনো ভুল হয় না। এই যে যখনই বিজয়ের নিয়ে কথা বলছি, সেখানে শত শত কমেন্ট আসছে যে দাদা আর বিজয় বিজয় করেন না, বিজয় আসলে ঘরোয়া ক্রিকেটে চলে, ইন্টারন্যাশনালে চলে না। আমি এইগুলোতে খারাপ লাগছে যে ভাই, একটা ছেলের চান্স দেওয়ার কথা বলতেছি, কেন বলতেছি? প্রসেসের কারণে বলতেছি, ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি রেসপেক্টের কারণে বলতেছি। আপনার দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট, ওটাই তো আসলে ক্রিকেটার আসার একমাত্র উপায়, লঙ্গার ভার্সন নিয়ে। তো সেই প্রসেসটাকে তো রেসপেক্ট করতে হবে। এখন আমি জানি বিজয় কি, আমি জানি আপনারা ঠিক বলতেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওই যে আম পাবলিকই ঠিক, তারা জানে যে যে লোক মুখে বলে যে সুযোগ পাইলে লিজেন্ড হয়ে যেতাম, সে যে আসলে লিজেন্ড হন না, ওটা পাবলিক বুঝে ফেলছে। আমি দেবব্রত বুঝতে পারি নাই। আমি আশা করে বসে আছি যে ও নিজেকে বদলায় ফেলছে, ও ওই মেন্টাল অ্যাডাপ্টেশন, ওই লিবারাল ব্যাটিং এগুলো করতে পারবে। এখন যেটা বলতেছিলাম যে এটা বাটারফ্লাই ইফেক্টটা কি, মানে বিজয় যে যে নিজেরে এক্সপোজ করে দিল, ও তো নিজে এক্সপোজ হলো না, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট আরেকবার এক্সপোজ হয়ে গেল। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে যারা রান করে এদের কোনো ভ্যালু নাই। এই এক্সপোজের ফলে ইমিডিয়েট যে ক্ষতি শিকারটা হলো, তারা হচ্ছে এখন যারা তরুণ ফার্স্ট ক্লাসে রান করতেছে। এই যে ধরেন অমিতের কথা বলি, আমি ওর ব্যাটিং ওইভাবে দেখি নাই। এখন আপনারা যারা দেখছেন তারা বলতে পারবেন যে অমিত আসলে কোন লেভেলে। এখন এই দেখা লোকের সংখ্যা কয়জন বলেন তো? সারা দেশে কতজন লোক আছে যারা এই ফার্স্ট ক্লাসে তরুণ ব্যাটসম্যানদের সম্পর্কে পরিষ্কার ধারণা আছে? এইটা তো একটা মুশকিলের ব্যাপার। তাহলে আমরা যখন এই দাবিটা তুলব যে অমিত ফার্স্ট ক্লাসে এবার সর্বোচ্চ স্কোরার, অমিতকে দলে নিতে হবে, কোনো কারণে নির্বাচকরা যদি মিস করেন ব্যাপারটা বা ভুল করেন, তাহলে আমাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। মানে আমরা যারা এই অমিতের পক্ষে দাবি করব বা অমিতের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। পুরো দেশ একত্রিত বয়সে বলবে যথেষ্ট দেখছি, ফার্স্ট ক্লাস ক্রিকেট বাংলাদেশের এনসিএল বিসিএল যথেষ্ট বুঝছি, ওটা বিজয় আমাদের বুঝায় গেছে। এর আগে মোসাদ্দেক হোসেন সৈকতরা টুকটাক বুঝাইছে, বিজয় সবটুকু বুঝাই দিছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে গাদা গাদা রান করলেও কোনো অর্থ নাই ওইটার ইন্টারন্যাশনালে। এখন এটা তো সবার ক্ষেত্রে সত্যি নাও হইতে পারে, সত্যি নাও হইতে পারে। এখানে অমিত হয়তো দুর্দান্ত ব্যাটসম্যান, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে তো আসবে, একসময় তো সলিড ব্যাটসম্যান আসবে, বা অলরেডি হয়তো এসে বসে আছে, আমরা নিতে পারতেছি না এই ভয়ের কারণে, এই শঙ্কার কারণে। ফলে আমাদের তরুণ তারকাদের একটা বিরাট ক্ষতি করে দিল বিজয়। এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করে কেউ আর নিজেকে কোনো কন্টেন্ডার হিসেবে দাবি করতে পারবে না। যে আমি টেস্ট খেলতে চাই, আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটে রান করে নিজেকে দাবিদার করতে পারতেছি না। কি একটা ভয়াবহ অবস্থা! একটা দেশের ক্রিকেটের গ্রাসরুট শেষ করে দেওয়ার জন্য এরকম
একটা ধারণা তৈরি হয় যথেষ্ট। গ্রাসরুট শেষ করে দেওয়া ধারণা কেন বললাম? এইটা তো শুধু যে দল নির্বাচনে ভূমিকা ফেলতেছে তা তো না। এই যে তরুণ ব্যাটসম্যানরা যারা এখন রান করতেছে বা আগামীতে করবে, তাদের মোরালিটিটা কই গেল? আপনি তো একদিকে হচ্ছে জাতীয় দলরে সাপ্লাই দিতে পারবেন না, কারো পাশে দাঁড়াইতে পারবেন না, এগুলো ফেক কথা মনেও হইতে পারে, কিন্তু আপনি বাচ্চাদের কথা ভাবেন। আজকে যারা উঠে আসতেছে, আগামীতে যারা ফার্স্ট ক্লাসে বড় রান করার জন্য প্রস্তুত হচ্ছে বা বড় রান করবে, তাদের অবস্থাটা কি? তার বেশিরভাগই ধরে নিবে রান করে লাভ নাই, অন্য কোনো সিস্টেমে নিজেকে প্রুভ করতে হবে। এখানে আমি সিজনে ১,৫০০ রান করলেও কেউ আমার পাশে থাকবে না, কেউ আমার রান বিশ্বাস করবে না, কারণ এটা তো লাইভ দেখা যায় না। আর হাজার হাজার লোক যেহেতু দেখে না, আমার পাশে কেউ থাকবে না, আমাকে টেস্ট দলে নিবে না। তাহলে আমার অন্য পথে আসতে হবে। হোয়াট ইজ অন্য পথ? আমাদের তো অন্য কোনো পথ নাই। হ্যাঁ, পৃথিবীতে অন্য পথ আছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটই সব দেশের শেষ ভরসা তা না, প্রায় সব দেশের শেষ ভরসা। আপনি যদি লঙ্গার ভার্সন ক্রিকেটের কথা বলেন, মানে টেস্টের কথা বলেন, তাহলে অলমোস্ট সব দেশের প্রধান শেষ যা বলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট। ফার্স্ট ক্লাস ক্রিকেট সেটা অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, ওদের ফার্স্ট ক্লাস ক্রিকেট টেস্টের কোয়ালিটিতেই। হ্যাঁ, একটা ব্যতিক্রম দেশ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ দল এখন যেখানে আছে, সেই শ্রীলঙ্কা। ওদের ফার্স্ট ক্লাস ক্রিকেটও ভালো, কোয়ালিটি ক্রিকেট, যথেষ্ট কোয়ালিটি ক্রিকেট, কিন্তু ওদের লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলোয়াড় আসার ক্ষেত্রে মূল ভূমিকাটা প্লে করে স্কুল ক্রিকেট। ওদের অনেকগুলা লেভেলে স্কুল ক্রিকেট হয়, আন্ডার 13, 14, 15, 16 এইভাবে স্কুল ক্রিকেট হয়। প্রত্যেকটা লঙ্গার ভার্সন হয় এবং এটা একটা মহাযজ্ঞের মতো, একদম ওদের সবগুলো একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত, ওই জাফনা টাফনায়ও হয়। ওখান থেকে হতে হতে কলম্বোতে এসে একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়, এটা সারা বছর ধরে চলে এবং খুব এক্সটেন্সিভ ব্যাপার। আপনি খুব অবাক হবেন, ওদের যে স্কুলগুলো, ওদের বেশিরভাগ স্কুল তো খ্রিস্টান মিশনারি স্কুল। ওসব স্কুলে রীতিমতো আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো যেটা দেখলে লজ্জা পাবে সেরকম সেট আপ আছে। প্রত্যেকটা স্কুলের সঙ্গে কোয়ালিটি আউটফিল্ড, কোয়ালিটি একটা ক্রিকেট ফিল্ড, সঙ্গে স্কুলে কোচিং সেট আপ, এবং সে কোচটা রীতিমতো সার্টিফাইড কোচ। মানে ওই স্কুলে ফিজিক্যাল টিচার ক্রিকেট খেলাচ্ছে ওই রকম ক্রিকেট না। আপনি এই যে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা থেকে শুরু করে এখন যারা ভালো খেলতেছে, কামিন্দু মেন্ডিস টেন্ডিস, এদের সবার হিস্ট্রি দেখবেন যে এরা মূলত স্কুল ক্রিকেটের প্রোডাকশন। ওদের স্কুল ক্রিকেট এই লঙ্গার ভার্সনে মারাত্মক শক্তিশালী, মারাত্মক। এখন আমাদের তো সেটাও নাই। আমাদের স্কুল ক্রিকেট নামে যা হয় সেটাও কার্যত তামাশার মতো। তাহলে আমরা ক্রিকেটার পাবো কোথায়? আমাদের অন্য পথটা কি? আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের উপরে আমরা ট্রাস্ট করতে পারবো না, মানে বেসিক যে প্রসেস, এই প্রসেস নিয়ে আর কথা বলতে পারবো না। এমনকি এর আগে যারা এই ফার্স্ট ক্লাসে রান করে গেছে কিন্তু জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ পায় নাই, সেই তুষার ইমরান বা নাইম ইসলামের কথাও আর বলতে পারবো না। বললেই লোকজন বলবে যে ও তুষার নাইমের ক্ষেত্রেও কি হইতো বুঝতে পারতেছি। বিজয় তো আমাদের দেখায় দিল যে কি হইতো, ফলে তুষার নাইমের গল্প দিয়েন না। গল্প দেয়া জিনিসটা ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে ও বন্ধ করে দিচ্ছে বিজয় আসতে। এখন আমাদের উপায় কি? তাহলে আমরা লঙ্গার ভার্সন ক্রিকেটার পাবো কই? টেস্ট ক্রিকেটার পাবো কই? বলে এখন কই পাচ্ছেন? এখন পাচ্ছি হচ্ছে যে আমরা ওয়ানডেতে বা অন্যান্য ফরম্যাটে এজ লেভেলে যারা ভালো করতেছে তাদের ভিতর থেকে টেস্ট ক্রিকেটার বানাচ্ছি। এই যে এখন আমাদের ভালো ব্যাটসম্যান কারা? আমাদের ভালো ব্যাটসম্যান হচ্ছে শান্ত, মুশফিক, অমুক তমুক। এরা কি কেউ আমাদের লঙ্কার ভার্সন থেকে উঠে আসছে? এরা সবাই এজ লেভেলের প্রোডাকশন, মানে এজ লেভেল লিমিটেড ওভার ক্রিকেটের প্রোডাকশন। এজ লেভেলেও লঙ্গার ভার্সন হয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়, আমাদের দেশে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু এজ লেভেল লিমিটেড ওভারের প্রোডাকশন, এটা 50 ওভারের প্রোডাকশন। বিশ্বাস হয় না? একটু স্ট্যাটিস্টিক্স ঘেটে দেখেন যারা কে কোত্থেকে আসে। এই মুশফিক, লিটন, শান্ত, এক মুমিনুল শুধুমাত্র আমাদের ঘরোয়া ফার্স্ট ক্লাসের প্রোডাকশন। বাকি টেস্ট টিম পুরোটাই এই 50 ওভার খেলে এরা টেস্টে আসছে। এখন আমরা জাতীয় দলে পারফরমেন্স দিয়ে বুঝতেছি যে 50 ওভার দিয়ে টেস্ট চালানো এটা লম্বা মেয়াদে চলবে না, এটা কোনো সাস্টেনেবল সমাধান না। আপনার সত্যিকারের যদি টেস্ট টেম্পারমেন্টওয়ালা ক্রিকেটার লাগে, তাহলে ফার্স্ট ক্লাস থেকেই আসতে হবে। আর যদি আপনি বিকল্প রকম স্কুল ক্রিকেট কাঠামো তৈরি করতে পারেন, সেটা আলাদা কথা। তাহলে আপনার তো সেটা নাই। তাহলে আমরা কি কখনোই কোয়ালিটি ফার্স্ট ক্লাস ক্রিকেটার পাবো না? কখনোই কোয়ালিটি লঙ্গার ভার্সন ক্রিকেটার পাবো না? এইটা ওই যে বললাম যে লম্বা আলোচনার বিষয়, বিশেষজ্ঞদের নিয়ে বসার বিষয়। তবে আমি একটু ছোট করে একটা জিনিস বলি, যে আমাদের ঘরোয়া ক্রিকেট, মানে ডোমেস্টিক যে ফার্স্ট ক্লাস ক্রিকেট, এটা কেন এত পুয়ার? যে পুয়ার, যে এটা তো আজকে আর ব্যাখ্যা করার দরকার নাই। যে বিজয় যদি এই ভঙ্গিতে, এই মানসিকতা নিয়ে ওখানে শত শত রান করতে পারে, তাহলে তো ওখানে আসলে কিছু হয় না। সেটা একটা বড় কারণ, আমরা এতকাল একটা হাইপ তৈরি করে রাখছি যে উইকেট,
উইকেট খুব খারাপ, উইকেটে যে দাঁড়ায় সে রান করতে পারে। শুধু উইকেট কিন্তু এখানে ম্যাটার করে না, মানে উইকেট গত 3-4 সিজনের কথা যদি বলেন, কোনো কোনো ভেন্যুতে উইকেট কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ হয়েছে, যথেষ্ট স্পোর্টিং ঘরানার উইকেট হয়েছে, তারপরও আমাদের ব্যাটসম্যানদের কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে না। এটা কারণটা আবার দুই রকম। এক হচ্ছে ঘরোয়া ক্রিকেটে কোয়ালিটি বোলারের পরিমাণ খুবই কম, খুবই কম। মানে আপনি যদি একজন ব্যাটসম্যান হন তাহলে আপনি প্রতিপক্ষের মাত্র একজন বোলার, কোনো কোনো ম্যাচে কোনো বোলারই দেখে খেলার দরকার হয় না, বেশিরভাগ বোলারই সারা দিন যাচ্ছে তাই বল করে। ফলে আপনি আসলে কোয়ালিটি বোলিংয়ের মুখোমুখি হন না। উইকেট আপনারা কি করবে আপনি যদি কোয়ালিটি বোলিং না করতে পারেন? এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের যে কোয়ালিটি বোলাররা আছে, এই দেবব্রতই তো 2-3 দিন পর পর শাউট করে যে আমাদের এখন এক গাদা কোয়ালিটি বোলার আছে, 12-13 জন পেস বোলারের একটা সাপ্লাই লাইন আছে, 5-6 জন স্পিনার তৈরি হয়ে গেছে। এদেরও তো ভাগ করে দিলে সবগুলো টিমে 2-3 জন করে ভালো বোলার পড়ে, তারা কই? এই জায়গায় আমি আপনারে আরেকটা ইনফরমেশন বলে যাই। ইনফরমেশন না, এটা তো নতুন কিছু না, ক্রিকেটের সবাই জানে। সেটা হচ্ছে এরা কেউ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চায় না। খেলতে চায় না মানে যেহেতু বাধ্যবাধকতা আছে, এদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হয়, ফার্স্ট ক্লাস ক্রিকেটের মাঠে নামতে হয়। মানে কেউ বলে, আবার আমি একদম সরলীকরণ করতেছি, হয়তো দু একজন চায়, কিন্তু ম্যাক্সিমামই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চায় না। খুব মনের বিপক্ষে বল করে। ধরেন একজন বোলার সে ইন্টারন্যাশনালে এসে সে বিরাট রান আপে প্রচণ্ড গতি দিয়ে বল করতেছে বা প্রচণ্ড মুভমেন্ট করাচ্ছে, সে যখন লঙ্গার ভার্সন খেলতে যাচ্ছে, ফার্স্ট ক্লাস খেলতে যাচ্ছে, সে কোনো ক্রমে দায় এড়ানোর জন্য ছোট্ট একটা রান আপ নিয়ে স্পিনারদের মতো বল করতেছে। আমাদের ন্যাশনাল টিমের পেসাররা মাঝে মাঝেই ঘরোয়া ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এর সত্যি সত্যি স্পিন করে, সত্যি সত্যি স্পিন করে, সেটা আপনারা জানেন, পত্রিকায় দেখেন। কেন হয়? এরা কি খুব খারাপ ছেলে? এদের তো আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখছি কাছাকাছি, এরা তো ভালো ছেলে। এরা তো ক্রিকেটের মঙ্গল চায়, নিজের উন্নতি চায়, ফার্স্ট ক্লাসে ভালো করতে চায়, টেস্টে ভালো করতে চায়। তাহলে কেন ফার্স্ট ক্লাস খেলতে চায় না? কেন এখানে একদমই এফোর্ট দেয় না? একদম চাক্ষুষ সাক্ষীর কথা বলতে পারি, যে বলছে গত বছর এনসিএল এর সময় আমাদের একজন খুব নাম করা এবং ডেডিকেটেড ফাস্ট বোলার বিকেএসপিতে কার্যত অ্যামেচারিশ বল করছে, মানে প্রায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বল ছুড়ে দিচ্ছে এবং ওই প্রতিপক্ষ ব্যাটসম্যান বলে বলে 4 ছক্কা মারছে। কারণ কি? কারণ কি? একটু অনুসন্ধান করতে হবে যে ভাই সবাই মিলে। আমি দুটো পয়েন্ট বলে দেই। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোনো পরিবেশ নাই, উইকেটের ঝামেলা তো আছেই। বিকেএসপির কথা বললাম, বিকেএসপির উইকেটে কোনো পেসার বল করতে চায় না, ওখানে বল করলে আপনি প্রচণ্ড গতিতে বল করলেও মার খাবেন। উইকেটের ঝামেলা আছে, পরিবেশ নাই, ড্রেসিং রুম পরিবেশ নাই, ড্রেসিং রুম কমফোর্ট নাই, পরিবহনের অবস্থা নাই, সর্বশেষ কথা হচ্ছে পকেটে টাকা নাই। দেখেন একটা ছেলে এই প্রচণ্ড পরিশ্রম করে এই বাজে টেম্পারেচারের মধ্যে 90 ওভার মাঠে থাকবে, তার মধ্যে 8 ওভার 10 ওভার বল করবে, যদি ফাস্ট বোলার হয়, স্পিনার হইলে 20 ওভার 25 ওভার বল করবে। 5 দিন পরে, মানে 4 দিন পরে ও তো পকেটে কিছু টাকা আসা করে, মানে ও তো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আসতে হবে। আপনি যতই বলেন যে এরা ন্যাশনাল টিমে খেলে অমুক পায় তমুক পায়, ন্যাশনাল টিমে কয়জন খেলে? ন্যাশনাল টিমের স্কোয়াডে তো থাকে 15 জন, বাকি যে শত শত ছেলে পেলে, এদের একটা অনুপ্রেরণা লাগবে না? ন্যাশনাল টিমের ছেলেটাও যখন ওই কমফোর্ট জোন ছেড়ে বেরোবে, সে দেখেন বছরে 5-6 মাস 5 স্টার হোটেলে থাকতেছে, কতগুলো করে ডলার পাচ্ছে পার ম্যাচ, সে ছেলেটাই বছরে একটা সময় যে কেন এই বেকার খাটবে? কেন সে একটা ওই যে জন শ্রমিকের যে দৈনিক রেট তার চেয়েও কমে খেলবে? সে কেন এটাতে ভালো করার অনুপ্রেরণা পাবে? এই বেসিক পয়েন্টগুলো নিয়ে প্রচুর আলোচনা করেন ভাইয়েরা আমার। শুধু আমরা যারা বিজয়ের পক্ষে কথা বলছি তাদের গালিগালাজ করে থামে যায় না। অবশ্যই গালিগালাজ করেন, অবশ্যই গালিগালাজ করেন। এটা এখন প্রথম কাজ যে বিজয়ের পক্ষে কে কে ছিল সেগুলোর ধর, আমি ছিলাম, আবার ধরতে পারেন, সেটা একটা কাজ। কিন্তু মোট বরাদ্দ যদি রাখেন আজকে 30 মিনিট, তার ভিতরে 25 মিনিট আমাদের গালিগালাজ করার পরে বাকি 5 মিনিট এই আলোচনাগুলোও একটু নিজেদের মধ্যে করেন, যে কেন বিজয়রা এরকম বিলো পার কোয়ালিটি ক্রিকেট খেলেও এত রান করতে পারতেছে, এই সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না। সবাই ভালো থাকবেন, আশা করি পরিস্থিতিটা বদলাবে। সেই সুদিনের অপেক্ষায় থাকলাম, সবাইকে শুভেচ্ছা।